আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সাথে কাজ ক্ষমতা শক্তির অ্যাডভান্স প্রবলেমের আরেকটা ক্লাস নিতে। সো চলো, আজকের ক্লাস শুরু করার আগে ভাইয়াকে চিনে নেই। যারা যারা কাজ ক্ষমতা শক্তির বাকি ক্লাসগুলো করেছো বা অ্যাডভান্স প্রবলেমের পার্ট 1 করেছো তারা তো জানোই ভাইয়াকে। স্টিল একবার পরিচয় দিয়ে নেই। আমি তোমাদের সাথে আজকে আছি ফাহিম ভাইয়া, এবং আজকে তোমাদের সাথে কাজ ক্ষমতা শক্তির অ্যাডভান্স কিছু প্রবলেম নিয়ে কথাবার্তা হবে। সো ক্লাস শুরু করার আগে আবারও মনে করা দিচ্ছি যে অ্যাডভান্স প্রবলেম মানে কিন্তু এমন কোনো প্রবলেম না যেটা আমরা মনে করি না যে বুয়েটে আসার মতো। সো তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো আমার সাথে, সো বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স বা আইইউটিতে আসতে পারে কিন্তু এখনো কখনো আসেনি, এরকম প্রবলেম গুলো আমরা অ্যাডভান্স পার্টের মধ্যে তোমাদের সাথে সংযুক্ত করেছি। নর্মাল মাস্টার ক্লাসে তোমরা অলরেডি আসা সকল প্রকারের প্রশ্ন করে ফেলেছো, এখন আসতে পারে বাট এখনো আসেনি, আর একটু অ্যাডভান্স এই প্রবলেমগুলো আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর মধ্যে রেখেছি। সো অলরেডি একটা পার্ট তোমাদের সাথে পড়াশোনা করা হয়ে গেছে, চলো আমরা সেকেন্ড পার্টের ক্লাসটা শুরু করে দিই। প্রথমেই আমাদের কাছে আছে একটা নর্মাল একটা বৃত্ত, খুবই সিম্পল নর্মাল একটা বৃত্ত। সেই বৃত্তের মধ্যে একটা কনস্ট্যান্ট ফোর্স এফ, একটা ধ্রুব বল এফ, একটা ধ্রুব মানের বল এফ দিয়ে তুমি এই বৃত্তটাতে হাঁটা শুরু করেছো। ধরো মনে করো তুমি এখানে বৃত্তের উপরে বসে বসে হাঁটতেছো, ঠিক আছে? এটা র্যান্ডম মানুষ আর কি। আমার ড্রয়িং এর হাত মাশাআল্লাহ, সো ওটা নিয়ে কথা বলে লাভ নাই। এই মনে করো একটা মানুষ, সেই মানুষটা কিছু একটা নিয়ে এই বৃত্তটা বরাবর হাঁটতেছে এবং হাঁটতে হাঁটতে অর্ধবৃত্ত পর্যন্ত ঘুরবে। সুন্দর করে লেখা আছে অর্ধবৃত্ত পর্যন্ত তুমি ঘুরে আসবে। তাহলে এইভাবে এই জিনিসটা নিয়ে তুমি একটা কনস্ট্যান্ট ফোর্স এফ দিয়ে ঘুরে 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 এই পর্যন্ত আসবা। বৃত্তটার ব্যাসার্ধ ধরে নাও আর, ব্যাসার্ধ আর একটু মাঝখানে দেই কেন্দ্রটা, এই ব্যাসার্ধটা মনে করলাম আর। এখন তোমাকে আমি জিজ্ঞেস করছি এই ধ্রুব মানের বল এফ দিয়ে তুমি যখন এই পুরো বৃত্তটা ঘুরে 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 আসতে থাকবা, অর্ধবৃত্তটা ঘুরতে তোমার কৃত কাজটা কত? এখন যদি আমরা এই জিনিসটা চিন্তা করা শুরু করি, প্রথমে একটু বলে দিই যে এটা কেন অ্যাডভান্স প্রবলেমে আছে। কারণ হচ্ছে খুব স্বাভাবিক হিসাবে যখন মানুষ চিন্তা করতে বসে তখন তারা চিন্তা করে যে ধ্রুব বল আছে মানে তো এফ এস কস থিটা দিলে হয়ে যাওয়া উচিত, এবং তারপরে তারা চিন্তা করে যে এখানে যেহেতু আমি ঘুরতেছি এবং দেখাই যাচ্ছে যে আমার ধ্রুব বলটা হচ্ছে স্পর্শক বরাবর আছে, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, এরকম ধ্রুব বল স্পর্শক বরাবর কাজ করতেছে। তাহলে স্পর্শক বরাবরই আমি হাঁটতেছি, স্পর্শক বরাবরই ধ্রুব বল, তাহলে বল যেদিকে সরন্ত সেদিকেই, তাহলে কস থিটার মান 1, ভালো কথা। এবং সেই রকম একটা এফ এস কস থিটা দিয়ে আমি এই পর্যন্ত ঘুরে আসলাম, তাহলে আমার বল ইন্টু সরণ করলে তো হয়ে যাওয়া উচিত। বল তো আছে এফ, সরণ কতটুকু? যেহেতু অর্ধবৃত্ত করছি, শুরুতে ছিলাম এখানে, শেষ করছি এখানে, সরণ মনে হয় তাহলে 2r, এবং তারপরে বেশিরভাগ মানুষজন 2r এর সাথে এফ গুণ দিয়ে চলে আসবে। এই জিনিস করলে যে হবে না সেটা দেখার জন্যই আমরা এই ম্যাথটা আজকে নিতেছি। শুরুতেই কথা যেটা, সেটা হচ্ছে তোমার আসলে সরণটা কিভাবে হচ্ছে এবং বলটা কোথায় কোথায় আছে এটা একটু ভালো মতো চিনে নেই এখান থেকে। প্রথম জিনিসটা এখান থেকে দেখা দরকার সেটা হচ্ছে তোমার সরণটা আসলে কোন দিকে এবং তোমার সরণটা কি আসলে ফিক্সড কিনা। চিন্তা করে দেখো, তুমি যখন এখান থেকে হাঁটা শুরু করছো তুমি কিন্তু প্রত্যেক মুহূর্তে তোমার সরণটা পাল্টাচ্ছ। তোমার সরণটা যদি প্রথম মোমেন্টে এদিকে থাকে, তারপরের মোমেন্টে তুমি যখন একটু সামনে আগে গেছো সরণটা কিন্তু এদিকে, তারপরের মোমেন্টে এদিকে, তারপরের মোমেন্টে এদিকে, তারপরের মোমেন্টে এদিকে, তারপরের মোমেন্টে এদিকে, এইভাবে করতে করতে কিন্তু তুমি সরণটা পাল্টে পাল্টে এখানে আসলে। তাহলে তোমার সরণটা কিন্তু কোনোভাবেই ফিক্সড না, প্রত্যেক মোমেন্টে তোমার সরণের ডিরেকশন পাল্টাচ্ছে। এখন আসি, এই ডিরেকশন পাল্টানো যে সরণটা, সেটা যদি একটা খুব ছোট্ট একটা ভাগ আমি কেটে নেই, মনে করো এইখানে আমি একটা খুব ছোট্ট একটা পার্ট কেটে নিলাম সরণের, তাহলে এই ছোট্ট পার্টের সরণটাকে আমি বললাম ডিএস, এইটুকু একটা সরণ আমি কেটে নিছি। তাহলে এই সরণটার ডিরেকশন কোন দিকে? খুব ইজিলি তুমি বলে দিবে আমাকে যে ভাই এই সরণটার ডিরেকশন হচ্ছে এই বরাবর, রাইট? এখন যদি দেখো যে এই সরণটা যখন তুমি করতেছো তখন তোমার বলের ডিরেকশনটা কোন দিকে, তাহলে কিন্তু তুমি দেখবে যে এই সরণটা করার সময় তোমার উপরে মোটামুটি দুই ধরনের বল কাজ করতেছে। একটা হচ্ছে তুমি দিচ্ছ হাঁটার জন্য, সেটা এই বরাবর, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে এই বরাবর একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এটাকে আমরা এফসি বললাম। এই দুই ধরনের বল দিয়ে তোমার উপরে কাজ হতে পারে, এই জন্য আমরা দুইটাই এখানে রাখছি। আচ্ছা, ঠিক আছে, প্রথমে এই এফটাকে ডিল করার আগে এফসিটাকে ডিল করে আসি। তুমি একটু খেয়াল করে দেখো তোমার সরণটা কিন্তু এই বলের দিকে, আর এফসির সাথে এটা সম্পর্ক কি আমরা সবাই জানি। এফসির সাথে
স্পর্শকের মাঝখানে যে অ্যাঙ্গেল এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা তোমার কেন্দ্রের দিকে আর এটা হচ্ছে স্পর্শকের দিকে। সো যখন ছোটবেলায় জ্যামিতি পড়ছো তখনই তোমরা সবাই জেনে গেছো যে হচ্ছে কেন্দ্রের সাথে যে সংযোগ রেখাটা তার সাথে অবশ্যই স্পর্শকের মাঝখানের অ্যাঙ্গেলটা 90। সো এফসি নিয়ে আমরা কোনো কথাই বলবো না আজকে, কারণ হচ্ছে এফসির জন্য যে কৃত কাজ সেটা সুন্দর করে এখানে কিন্তু এফসির সাথে এই জায়গাটাতে এফসির সাথে ডিএস গুণ দিয়ে এখানে হয়ে যাবে cos 90, এবং cos 90 যে 0 সেটা আমরা সবাই জানি। সো এফসি দ্বারা কৃত কাজ পুরা সময় 0ই থাকতেছে, এটা নিয়ে তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার তাহলে আমরা আসি যে এফ দ্বারা কৃত কাজটা আসলে কত। সো খেয়াল করো, এই যে ছোট্ট একটা সরণ তুমি কেটে নিছো, এই সরণটা যেদিকে এফটাও সেদিকেই, তার মানে এই দুটার মাঝখানে কিন্তু cos থিটার মানটা হয়ে যাবে 1। তাই যদি হয় তাহলে আমরা সুন্দর মতো বলতে পারবো এফ যেদিকে কাজ করতেছে ডিএস সেদিকে কাজ করতেছে, তাহলে এই ছোট্ট সরণ ডিএস এর জন্য সৃষ্ট ছোট্ট কাজ ডিডব্লিউ, এবং এই ছোট্ট কাজ ডিডব্লিউটা হচ্ছে এফ, একটা ধ্রুবমানের বল, তার সাথে ডিএস এবং তার সাথে একটা cos 0 ডিগ্রি। তার মানে এখানে আমি সুন্দর করে পাচ্ছি এফ ডিএস। এবার যদি আমি ছোট্ট আলহামদুলিল্লাহ আবহাওয়ার জন্য ভাইয়ারও আজকে শরীরের অবস্থা ভালো না, যদি কোনো জায়গায় ভাইয়ার এনার্জি একটু কম মনে হয় মাফ করে দিও। ওকে, এখন যেখানে আসতেছিলাম ডিডব্লিউ বা ছোট্ট কাজটা তো বের করে ফেলছি, এখন এই ছোট্ট কাজটাকে আমি বড় কাজ বা এই পুরো অর্ধবৃত্তের কাজে নিয়ে আসতে চাই। তাহলে ছোট্ট কাজ থেকে বড় কাজ কিভাবে বের করে সবাই জানি, ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এই পাশেও তুমি ইন্টিগ্রেশন করবা, পাশে ইন্টিগ্রেশন করবা ডব্লিউ, আর এই পাশে ইন্টিগ্রেশন করবা তুমি এই এস এর সাপেক্ষে, এবং সরণটা তোমার কাছে হবে 0 থেকে অর্ধবৃত্ত পর্যন্ত, রাইট? তাহলে তুমি যে ঘুরে আসতেছো এখান থেকে এই পর্যন্ত, তাহলে তোমার সরণটা আসলে কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে একটু খেয়াল করে দেখো। আমি যদি এখানে 0 থেকে অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত সরণটা করতে চাই, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা আসলে কত, এইটুকু হচ্ছে অর্ধবৃত্তের পরিধি এটা। তাহলে অর্ধবৃত্তের পরিধি তো আমরা জানি, অর্ধবৃত্তের পরিধি ইজ বেসিক্যালি 2πr/2, দ্যাট ইজ πr। তাহলে 0 থেকে শুরু করে তোমার সরণটা হবে πr পর্যন্ত, এবং এখানে তুমি সুন্দর করে এফটাকে বাইরে রাখতে পারো কারণ এটা ধ্রুব, ভিতরে ডিএস। এই যদি সুন্দর করে ইন্টিগ্রেশনটা করে ফেলো তোমার কাছে এসে পড়বে এফ পাই আর। সো এখানেই জিনিসটা ছিল যে আমরা সরাসরি সরণ দেখতে পাচ্ছি 0 থেকে 2r পর্যন্ত, কিন্তু এই সরাসরি সরণটা কিন্তু কাজ করবে না। কেন করবে না? কারণ প্রতি মুহূর্তে তোমার বলের দিকও পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে তোমার সরণের দিকও পাল্টাচ্ছে। হ্যাঁ, এই কথা সত্য যে তোমার সরণের দিক যেদিকে বলের দিক সেদিকেই হচ্ছে দেখে cos থিটার কোনো গুরুত্ব তোমার এখানে আসছে না, বাট যেহেতু প্রতি মুহূর্তে বল এবং সরণের দিক পাল্টাচ্ছে, তুমি আসলে সরণ হিসাবে পুরো জায়গাটাই ক্রস করে আসছো। সো পুরো অর্ধবৃত্তের পরিধিটাই তোমার এখানে নিয়ে কাজ করা লাগতেছে। তুমি যখন ইন্টিগ্রেশন করবা পুরো অর্ধবৃত্তের পরিধি তুমি একটু একটু করে পেয়ে যাবা, কারণ এই ছোট ছোট ডিএস গুলো তুমি যোগ করতে থাকি, তুমি চিন্তা করো এখান থেকে প্রত্যেকটা ছোট্ট ডিএস যোগ করে কিন্তু আলটিমেটলি আমি অর্ধবৃত্তের পরিধিটাই পাবো। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই কাজটা আসলে কে করছে, এই কাজটা করছে এজেন্ট, বা তুমি যখন হাঁটতেছো তোমার দেওয়া বল দিয়ে তুমি কাজ করছো। সো দিস ইজ এজেন্টস ওয়ার্ক। এই ডব্লিউটা হচ্ছে এজেন্টের বা তোমার বাইরে থেকে যে কাজ করতেছে তার। সো এজেন্টের ডব্লিউ। তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম বস্তুর উপর কৃত কাজ কত, যদি আমি তোমাকে জিজ্ঞেস করতাম বস্তুর উপর কৃত কাজ, তাহলে কিন্তু তুমি এখানে উল্টোটা পেতে, কারণ বস্তুর উপরে কাজ করা হয়েছে, সেক্ষেত্রে তুমি পাইতা -f পাই আর। সো এই হচ্ছে হিসাব। এজেন্ট বাইরে থেকে একটা কাজ করে দিয়ে গেছে, তার মানে বস্তুর উপর কিন্তু তার উল্টাটা হয়েছে, তার মানে বস্তু নিজে থেকে কাজ করতে চায় নাই, বস্তুকে ঠেলে কাজ করানো হয়েছে। সো এইটা একটু মাথায় রাখো যে যখন আমরা এজেন্ট দ্বারা কৃত কাজ বলতেছি, এজেন্টের বলের দিকে যেহেতু সরণটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে W = f পাই আর, এজেন্ট দ্বারা কৃত কাজ f, এজেন্ট দ্বারা কৃত কাজ f পাই আর। যদি আমি বলি যে এই বস্তুর উপর কৃত কাজ কত, তাহলে তোমার এখানে বলা লাগবে যে ভাই বস্তু তো এখানে ছিল, বস্তুকে আমি ঠেলা দিয়ে এখানে নিয়ে আসছি, যেহেতু এই জায়গায় কোনো ঘর্ষণ নাই, সেটা আমি বলতে পারতেছি যে পিছের দিকে যে ঘর্ষণটা থাকার কথা সেই ঘর্ষণ কিন্তু এখানে 0, রাইট? সো এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। সো ঘর্ষণহীন তলের উপর যেহেতু কাজ হচ্ছে, আমি ইজিলি বলতে পারবো যে ঘর্ষণ যেহেতু নাই, বস্তুর উপর কৃত কাজটা এখানে f, বস্তুর উপর যে কৃত কাজ সেটা হচ্ছে W = -f পাই আর। লাস্ট আরেকটা কৃত কাজ আমরা বাই করছিলাম, সেটাও যদি তোমাকে জিজ্ঞেস করে কখনো যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, সেটা কিন্তু 0। সো একটা বস্তু নিয়ে তুমি অর্ধবৃত্ত ঘুরে আসলে
সবগুলো কৃতকাজ কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি। হোপফুলি সবাই জিনিসটা ক্লিয়ার, কেন ইন্টিগ্রেশন করা লাগতেছে, কেন 2r হচ্ছে না, এই সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই প্রশ্নটা নিয়ে আসছিলাম। হোপফুলি সবগুলো ক্লিয়ার করতে পেরেছি। চলো তাহলে সামনের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমাদের কাছে একটা কুয়ার ম্যাথ আছে এবং আমরা জানি যে আসলে কুয়ার ম্যাথ না থাকলে আমাদের কাজ ক্ষমতা শক্তি আসলে সম্পূর্ণ হয় না, সেটা কুয়ার ম্যাথ এখানে রাখা হয়েছে। যেহেতু একটু অ্যাডভান্স প্রবলেম, তাই এই কুয়ার ম্যাথের মধ্যে আমরা সবগুলো অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করছি। সো এই কুয়ার ম্যাথের মধ্যে কি কি আছে চলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদের কাছে আছে একটা 10 মিটার উচ্চতার কুয়া। খুবই ভালো কথা, কুয়ার উচ্চতা বলা আছে 10 মিটার। সেই কুয়া 500 কেজি পানি দিয়ে পূর্ণ। তাও আলহামদুলিল্লাহ যে তোমাকে আয়তন বের করে সেখান থেকে কুয়ার মানে পানির ভরটা বের করতে হচ্ছে না, 500 কেজি একবারে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমার কাছে এম দেওয়া আছে একটা। এই কুয়ার যে হাইট সেটা বলে দিচ্ছে, এইটাকে আমরা h1, আচ্ছা ছোট হাতের h দিয়ে রাখলাম, সেটা হচ্ছে আমাদের 10 মিটার, রাইট? ওকে, থাকলো। এরপর আমাদেরকে বলছে সেই কুয়াটা পুরা খালি করতে হবে, এই কুয়া একদম পুরা খালি করে ফেলতে হবে। তারপর আমাদেরকে বলছে আরো 5 মিটার উপরে তুলতে হবে। তাহলে এই যে ক্যাপিটাল এইচ, এই ক্যাপিটাল এইচটার হাইটটাও বলা আছে, এটা হচ্ছে 5 মিটার। এবং লাস্টলি কি করতে হবে, সেই 5 মিটার উপরে তোলার পরে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। তাহলে এই যে এখানে একটা ভি আর এখানে একটা ভেলোসিটি আছে সেটাও বলে দিছে, এন্ড দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। এখন আমরা বলতে যাচ্ছি যে এই পুরো জিনিসটা করতে কৃতকাজ কত। দেখো, প্রথমে যখন তুমি কুয়াটা খালি করবা তখন একটা ভর কেন্দ্রের সরণের ব্যাপার আছে, এটা আমরা সবাই জানি। কেন আছে সেটাও আমরা জানি। যদি কেউ না জেনে থাকো তাহলে তাকে আমি অ্যাডভাইস করবো 4 নাম্বার মাস্টার ক্লাসটা দেখে এসো। স্টিল আমি যদি ছোট করে একবার বলে দেই, যেহেতু এই কুয়ার মধ্যে তুমি যখন খালি করতেছো তখন প্রত্যেকটা পয়েন্টের সরণ একরকম না। তুমি যখন একদম উপরের জিনিসটাকে খালি করবে তখন এটাকে জাস্ট এখান থেকে নিয়ে ঠেলে দিবা। দুঃখিত, যখন তুমি একদম উপরের লাইনটাকে খালি করতেছো, যখন তুমি একদম উপরের এই জায়গাটা খালি করতেছো তখন এটা কোনো সরণ হচ্ছে না। ভিতরে যে খালি করতে গেলে একটু সরণ হচ্ছে, এটাকে খালি করতে গেলে একটু সরণ হচ্ছে, এইটাকে খালি করতে গেলে একটু সরণ হচ্ছে, লাস্ট লেয়ারে পুরো সরণটা হচ্ছে। যেহেতু কুয়ার প্রত্যেকটা লেয়ারের সরণ ডিফারেন্ট, তাই আমাদের এটা ভর কেন্দ্রের সরণ করা লাগে। এবার ইন্টারেস্টিং ব্যাপার, কুয়া তুমি খালি করতেছো, কুয়ার থেকে খালি করার সময় প্রত্যেকটা লেয়ারের সরণ ডিফারেন্ট। কিন্তু কুয়া খালি করার পরে যখন তুমি আরো উপরে উঠাবা, এই জায়গায় কি সবার সরণ ডিফারেন্ট? মোটেই না। এখান থেকে যে জিনিসটা উঠতেছে সেও 5 মিটার উপরে উঠতেছে, এই জায়গাটা খালি হওয়ার পর তো এখানে উঠে গেছে, তারপর কিন্তু ও 5 মিটার উপরে উঠবে। ও খালি হওয়ার পরে কিন্তু অলরেডি এখানে উঠে আসছে, ও কিন্তু 5 মিটার উপরে উঠবে। তার মানে এই পরের 5 মিটার কিন্তু সবার ক্ষেত্রে সেম, এই জায়গায় কিন্তু কোনো ভরকেন্দ্রের সরণের ব্যাপার নাই। সো কুয়া যখন তুমি খালি করবা তখন তোমাকে ভরকেন্দ্রের সরণ কনসিডার করতে হবে, কিন্তু পরের 5 মিটারে তোমাকে ভরকেন্দ্রের সরণ কনসিডার করতে হবে না, ওইটা সবার জন্য সেম। এই যে তুমি কুয়াটা খালি করলা এবং তুমি পরের 5 মিটার উঠাইলা, এই দুই জায়গায় বিভব শক্তির একটা পরিবর্তন আছে, কিন্তু এই যে তুমি একটা বেগ সৃষ্টি করতেছো, এখানে আছে গতিশক্তির পরিবর্তন। তার মানে গতিশক্তির পরিবর্তনের জন্য একটা কাজ হবে, বিভব শক্তির পরিবর্তনের জন্য আরো একটা কাজ হবে। যদি আমরা টোটাল কৃতকাজ বের করতে চাই তাহলে আমাদেরকে দুইটাই বের করা লাগবে। তার মানে আমাদের যে কৃতকাজ হবে সেই কৃতকাজটা হবে W is equal to mg। কুয়া খালি করার সময় একটা সেন্টার অফ গ্র্যাভিটি সরণ লাগবে, তারপরে আমাদের কাছে হবে mg ক্যাপিটাল এইচ। এখানে কোনো সেন্টার অফ গ্র্যাভিটির কাহিনী নাই, একটু আগে বলে ফেলছি, সবাই এই 5 মিটার উঠবে। লাস্টলি আমাদের কাছে হবে একটা গতিশক্তির পরিবর্তন। যেহেতু শুরুতে আদিবেগ ছিল না, তারপরে একবার আমি ভি দিছি, এজন্য আমি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার লিখলাম না, জাস্ট ভি স্কয়ারটা লিখে রাখলাম। তাহলে আমাদের এখানে মোটামুটি সবকিছু আমাদের জানা আছে। এইচ আমাদের জানা আছে 5 মিটার, ভি জানা আছে 10 মিটার, জাস্ট সেন্টার অফ গ্র্যাভিটির সরণটা জানা নাই। চলো সেটা বের করে ফেলি। যেহেতু এটা পানিপূর্ণ কুয়াকে আমি পুরোপুরি খালি করছি, সুতরাং এই জিনিসটা বের করাটা খুবই সোজা। এটা পানিপূর্ণ কুয়াকে যদি পুরোপুরি খালি করো সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ সরণটা কোথায় আসে? একদম উপরে আসে আমাদের সর্বনিম্ন সরণ। সো এইচ মিনিমাম হচ্ছে একদম উপরের লেয়ারে, দ্যাট ইজ 0। এইচ ম্যাক্সিমামটা আসে আমাদের একদম লাস্ট লেয়ারে, এই লাস্ট লেয়ারটাকে পুরোপুরি তুলতে হয় দেখে। সো এটার এইচ ম্যাক্সিমামটা হচ্ছে পুরা কুয়ার হাইট, এন্ড দ্যাট ইজ 10। তাহলে আমরা 0 এবং 10 পেয়ে গেলাম। তাহলে আমরা এখন খুব সুন্দর করে বলতে পারবো যে সেন্টার অফ গ্র্যাভিটির যে সরণ, সেই সেন্টার অফ গ্র্যাভিটির সরণ হচ্ছে এইচ মিনিমাম প্লাস এইচ ম্যাক্সিমাম বাই 2। এত কিছু লেখার দরকার পড়ে না, তোমাদের করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আসলে কিভাবে হচ্ছে জিনিসটা। সো তোমরা হয়তো অলরেডি অনেকে মুখস্থ করেও ফেলছো। দিস ইজ 10 প্লাস 0/2, দ্যাট বিকামস 5 মিটার। তাহলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির সরণ 5 মিটার চলে আসছে। আমরা এখন এটা এখানে বসাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। সো এমটাকে যদি আমরা একটু কমন রাখি, এই 500 কেজিকে আমরা কমন রেখে দিলাম,
তাহলে ভিতরে আমাদের কাছে আসবে জি এইচ সেন্টার অফ গ্র্যাভিটি, সো 9.8 ইন্টু 5, এখানে একটা জি ইন্টু ক্যাপিটাল এইচ দ্যাট ইজ অলসো 5, আর এখানে একটা হাফ ইন্টু ভি স্কোয়ার, সো 10 কে স্কোয়ার করলে 180। এই পুরোটাকে তুমি একবার ক্যালকুলেটরে করে দাও, তাহলে তুমি কৃতকাজ পেয়ে যাবে। সো আমি যদি পুরোটা ক্যালকুলেটর একবার করে দিই, তাহলে কত আসে এটা? 500 ইন্টু 9.8 ইন্টু 5 হাফ ইন্টু 100, তাহলে আমাদের কাছে আসতেছে 74,000 জুল। সো দ্যাট ইজ 74 কিলো জুল। খুবই সহজ একটা ম্যাথ। এটা তারপরে অ্যাডভান্সে কেন আছে? কারণ প্রত্যেকটা স্টেপ একসাথে করা লাগছে, এবং এইটা তোমাদের একটু বোঝানোর জন্য যে আসলে 3টা স্টেপ একসাথে করলেও ম্যাথটা কঠিন হয় না, স্টিল ম্যাথটা 3 লাইনের। জাস্ট তোমাকে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা জিনিসটা বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে যে কুয়া খালি করার সময় আমরা ভরকেন্দ্রের সরণের একটা ম্যাথ করতেছি, এইটার উপরে যখন আমি আরো 5 মিটার উঠাচ্ছি তখন কোনো ভরকেন্দ্রের সরণ নাই, নরমাল বিভব শক্তি পরিবর্তন করতেছি। তারপর যখন বেগ দিয়ে ছুড়ে মারতেছি তখন একটা গতিশক্তি পরিবর্তন করতেছি। সো সিম্পল 3টা জিনিস একসাথে যোগ করে দেওয়া। এই হোপফুলি সবার কাছে ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে আমরা সামনে ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথও আমাদের কাইন্ড অফ কুয়ার আশেপাশে একটা ম্যাথ আছে, বাট এই জায়গায় কুয়া খালি করার ম্যাথ না। আমরা একটা পাম্প দিয়ে 200 লিটার পানি 5 মিটার উপরে তুলতেছি, এবং ওই পানিকে 2 সেন্টিমিটার ব্যাসের একটা নালী মুখ দিয়ে নিক্ষেপ করতেছি। নিক্ষিপ্ত পানির গতিবেগ কত এবং পাম্পের ক্ষমতা কত জিজ্ঞেস করছে। তাহলে আমাকে দুটো জিনিস বাই করতে হবে, একটা হচ্ছে নিক্ষিপ্ত পানির বেগ, আর একটা হচ্ছে পাম্পের ক্ষমতা। ওকে, ভালো কথা। যখন তুমি পাম্পের ক্ষমতা বের করতে যাবা তখন তোমাকে সুন্দর মতো এই জায়গায় একটা বিভব শক্তি, 200 লিটার পানিকে উপরে তুলতে একটা বিভব শক্তি, এবং তারপরে নিক্ষেপ করার জন্য গতিশক্তি হিসাব করে ক্ষমতাটা বাই করতে হবে। সেটা আমরা ক্ষমতা করার সময় দেখবো। আপাতত গতিবেগটা আগে বের করে নিই। চিন্তা করো এখানে সেই নালীটা আছে, এবং সেই নালী দিয়ে 200 লিটার পানি আগাচ্ছে, এবং সেটাকে আমরা নিক্ষেপ করতেছি, রাইট? এই নালী কিন্তু ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিচ্ছে, রাইট? তোমাকে নালীর ব্যাসার্ধ দিচ্ছে, সেটাকে বসানো। এই নালীর ব্যাসার্ধ তোমাকে দেওয়া হচ্ছে সেটা কালো দিয়ে বসাই। সেই নালীর ব্যাসার্ধ তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এইটুক, এন্ড এই ব্যাসার্ধটা কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধ তোমার কাছে আছে হচ্ছে, তুমি আচ্ছা নীল দিলে কিছু দেখবা না, অন্য কালার দিই। ব্যাসার্ধ তাহলে তোমার কাছে আছে হচ্ছে r ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা একটু সুন্দর মতো লিখতে পারি যে এখানে আমাদের কাছে r ইজ ইকুয়াল টু আছে আসলে 0.01 মিটার। ঠিক আছে, থাকলো ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ দিয়ে আমরা কি করব? তুমি এই জিনিসটাকে একটা সিলিন্ডারের মতো মনে করতে পারো। সিলিন্ডারের মতো মনে করতে পারো বলতে কি বুঝাচ্ছি? তুমি এটাকে মনে করতে পারো যে এই যে 200 লিটার পানি আছে, এই 200 লিটার পানি এই জায়গায় আছে, এটা তোমার একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের পুরো জায়গাটার যে আয়তন, এই আয়তনটা কত? এই সিলিন্ডারের পুরো জায়গাটার আয়তন হচ্ছে এই যে 200 লিটার, কারণ 200 লিটার পানি এই নালীটার মধ্যে আছে, রাইট? তাহলে এই পুরা জায়গায় যতটুকু পানি আছে, এই পানি ভর্তি একটা সিলিন্ডারের আয়তন দেওয়া আছে তোমার কাছে 200 লিটার। এই পুরো আয়তনটা তোমার কাছে দেওয়া আছে 200 লিটার। এখন এই সিলিন্ডারের মধ্যে তুমি চিন্তা করতে পারো যে ব্যাসার্ধ তো আমি জানি, এই যে একটা লেন্থ আছে বা একটা হাইট আছে আমার সিলিন্ডারের, এটা কিন্তু আমি জানি না। বাট এটা যে আমি জানি না, এর মধ্যেই লুকায় আছে বেগ। কেন? চিন্তা করে দেখো, এই যে পানি আগাচ্ছে, আমার পানিটা আসলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগাবে। এটা পানি সরণ না একরকমের, পানি এখানে ছিল এখান থেকে এই পর্যন্ত আগাবে, এটা পানি সরণ। এটা যদি পানি সরণ হয়, তাহলে আমরা সবাই জানি যে সরণের ক্ষেত্রে সমবেগে সরণ হলে s ইজ ইকুয়াল টু vt, এবং এই পার্টিকুলার জায়গায় আমার সরণটা কিন্তু সিলিন্ডারের লেন্থ বা হাইটের সমান। আমি যদি এইটুককে এল বলি, তাহলে আমার এই সরণটাই আমাকে বলে দিচ্ছে যে এই সিলিন্ডারের যে হাইট বা লেন্থ এল, সেটা আসলে বেগ ইন্টু সময়ের সমান, তাই তো? তাহলে আমার এই সিলিন্ডারটার ভিতরে ব্যাসার্ধ আমি জানি, সিলিন্ডারের যে হাইট তার মধ্যেই বেগ লুকায় আছে, এবং আমি জানি আয়তনটা হচ্ছে 200 লিটার। এই জায়গা থেকে এখন আমি বেগটা বের করে নিয়ে আসবো। চলো দেখি তো কি হয়। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডারের আয়তনের সহজ ফর্মুলা পাই আর স্কোয়ার এল। ইউজুয়ালি তোমরা এইচ দিয়ে দেখে অভ্যস্ত, এখানে যেহেতু লেন্থ সোজা দেখাচ্ছে এই জন্য আমরা এইচ এর জায়গায় এল দিছি, কোনো ক্ষতি নাই দিলে। আমরা জানি যে এই ভিটা হচ্ছে 200 লিটার, থাকলো 200 লিটার। আচ্ছা, এটাকে 200 লিটার লিখলে আসলে কনফিউজ হয়ে যাবে। 200 লিটারকে একবার আমরা ডেসিমিটার কিউবেই বসাই। সো 200 লিটার ইজ ইকুয়াল টু 200 ডেসিমিটার কিউব। এটা তো সবাই জানার কথা, ডেসিমিটার কিউব।
পাই থাকলো পাই এর মতো, আর হচ্ছে আমাদের কাছে 0.01 মিটার স্কোয়ার, এল এর জায়গায় বসাই দিলাম ভিটি। এবার তাহলে আমরা ম্যাথটা করে ফেলি। 200 ডেসিমিটার কিউব মানে হচ্ছে, এটাকে যদি মিটার কিউবে নিয়ে আসি তাহলে 200 ইন্টু 10⁻³ পাই পায়ের মতোই থাকলো, এই জায়গায় 0.01 স্কোয়ার, ভি এর ভ্যালু আমরা জানি না, টি কত দেখি তো চলো, টি বলছে প্রতি মিনিটে, সো টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডস, তো গেল 60। এখানেই আমরা এখন ম্যাথটা করে ফেলবো। ভি ইজ ইকুয়াল টু আমাদের কাছে চলে আসবে 200 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই পাই ইন্টু 0.01 স্কোয়ার ইন্টু 60। সেই পুরা ভাগটা তুমি দিয়ে ফেলো, তাহলে তোমার কাছে অ্যান্সার চলে আসবে। চলো আমরাও তোমাদের সাথে ভাগ করতে বসি। সো দিস ইজ 200 ইন্টু 10⁻³ divided by pi into 0.01 square into 60. So this is 10.61. So খুব ইজিলি কিন্তু আমাদের কাছে অ্যান্সার চলে আসতেছে 10.61 মিটার পার সেকেন্ড। সেইটাই তোমার অ্যান্সার। এই পার্টের মধ্যে আমাদের হিসাব নিকাশ একটু বাইরে ছিল, যেটা আমরা এখানে আটকাই দিলাম। এইটা হচ্ছে আমার গতিবেগের ম্যাথ। সো ভি আমরা বের করে ফেলছি এই জায়গাটাতে। কিভাবে বের করলাম শুরু করে রিক্যাপ করে দিই। আয়তনটা আমি জানি যে পানি যতটুকু জায়গার মধ্যে ভরা আছে এই নালীটার মধ্যে, ততটুকু জায়গার আয়তন হচ্ছে 200 লিটার। এই 200 লিটার আয়তনটাকে যদি একটা সিলিন্ডার ধরি, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধটা আমি জানি, দৈর্ঘ্যটা হচ্ছে আমার সরণের সমান, যার মধ্যে ভিটি লুকায় আছে, এবং এই জায়গার আয়তনের ফর্মুলাটা বসাই দিলেই আমি এখান থেকে ভি বাদে বাকি সবকিছু জানি, যেহেতু ভি অটোমেটিক বের হয়ে যাবে। এবং ওখান থেকে আমরা ভি বাই করলাম 10.61 মিটার পার সেকেন্ড। এবার তুমি ভি জেনে ফেলি, চিন্তা করো এখানে কি কাজ আছে। একটা কাজ আছে 200 লিটার পানিকে 5 মিটার উপরে তোলা। তাহলে 200 মিটার উপর পানিকে যখন আমি 5 মিটার উপরে তুলতেছি, দিস হ্যাজ এ বিভব শক্তি ইন ইট। তাহলে এখানে বিভব শক্তি দ্বারা কৃত কাজ হচ্ছে, এবং ওই পানিকেই তুমি যখন নিক্ষেপ করতেছো, এবং একটা গতিবেগে নিক্ষেপ করতেছো, এই নিক্ষেপ করার মধ্যে আছে একটা গতিশক্তি। তাহলে একটা বিভব শক্তি দিয়ে কৃত কাজ হচ্ছে, একটা গতিশক্তি দিয়ে কৃত কাজ হচ্ছে। এই দুইটা কৃত কাজকে যোগ করে দিলে আমি মোট কৃত কাজ পাবো, যেখান থেকে পাম্পের ক্ষমতা খুব ইজিলি বের হয়ে আসবে। তাহলে আমি যদি এখন ক্ষমতাটা বের করতে যাই, এটা কিছুই না, খুবই সোজা একটা জিনিস। চলো আমরা ক্ষমতাটা এখন বের করে ফেলি। তাহলে এই ক্ষমতা বের করতে গেলে আমরা বলে দিব যে P ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 বাই T। W1 টা হচ্ছে আমার mgh, আর W2 টা হচ্ছে হাফ m v স্কোয়ার, তাই তো? তাহলে m টা কত? আমরা 200 লিটার পানির ভর সবাই জানার কথা, 200 লিটার পানির ভর 200 কেজি। যদি কেউ না জানো তাহলে তার জন্য ছোট করে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, m ইজ ইকুয়াল টু রো ভি, তার মধ্যে পানির রো বসাবা, পানির রো 1000, আর ভি বসাবা 200 লিটার, তার মানে 200 ডেসিমিটার কিউব। এটাকে মিটার কিউব বানায় দেখবা কত আসে। যদি 200 কেজি না আসে তাহলে আমার সাথে কথা বলতে আইসো। ওকে, সো এখানে হচ্ছে আমাদের এম হচ্ছে 200 কেজি, 200 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ কত মিটার উপরে তুলছি? 5 মিটার। এখানে আবারও হাফ, এম হচ্ছে 200 কেজি, আর ভি আমরা একটু আগে বের করছি 10.61 স্কোয়ার ডিভাইডেড বাই টি। টি হচ্ছে প্রতি মিনিটে, সো দ্যাট ইজ 60 সেকেন্ডস। সেই জিনিসটাকে পুরোটা ক্যালকুলেটরে ভাগ করে দাও। এটা যদি আমি পুরোটা ভাগ করে দেই, তাহলে 200 9.85 প্লাস হাফ 200 10.61 স্কোয়ার বাই 60, আমাদের কাছে আসছে 350.95, 350.95 ওয়াট। সো খুবই ইজিলি কিন্তু আমরা এখানে ক্ষমতাটাও বের করে ফেলতে পারলাম। সো ম্যাথটা দেখতে কঠিন, যে ম্যাথটার মধ্যে জাস্ট নালীর একটা ব্যাসার্ধ দিয়ে রাখছে, সেখান থেকে বলছে গতিবেগ আর ক্ষমতা বাই করতে, বাট ম্যাথটা কিন্তু করার সময় তেমন কোনো ভেজাল হয় নাই। তো জাস্ট মনে রাখো যে তোমাকে যখনই একটা পাম্পের ব্যাসার্ধ দিচ্ছে এবং সেখান থেকে গতিবেগ বাই করতে বলছে, তোমাকে ওই পাম্পের আয়তন নিয়ে একটা খেলা দিতে হবে। আয়তন থেকেই তুমি আস্তে করে ও সরণ থেকে বেগ বাই করে নিয়ে আসতে পারবা, এবং বেগ বা বের হয়ে গেলে ক্ষমতা বাই করার কোনো ব্যাপারই না, কারণ তুমি জাস্ট একটা পানিকে উপরে তুলছো, বিভব শক্তি, নিক্ষেপ করছো, গতি শক্তি, যোগ করে দিলেই টোটাল কাজ, টি দিয়ে ভাগ করে দিলেই ক্ষমতা। তো বুঝতেই পারতেছো ম্যাথটা একদমই কঠিন না, হোপফুলি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তাহলে নেক্সট ম্যাথে আমাদের কাছে আছে একটা আইআইটির ম্যাথ, এবং আইআইটির ম্যাথটাকে একদম অথেন্টিক রাখার জন্য আমরা এটাকে ইংলিশই রেখে দিছি, কারণ বাংলা করলে হয়তো আমরা আমাদের মতো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, সেখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে এবং অথেন্টিক আইআইটির ফিলিংটা তোমরা পাবা না।
সো আইআইটির 1992 সালের ম্যাথ, এবং ম্যাথটা প্রথমে তোমাদের একটু বুঝাই দিব যে কি বলছে, এবং তারপরে আমরা সেখান থেকে ম্যাথটা করতে যাব। তো প্রথমেই কথাটা হচ্ছে, two blocks A and B are connected with each other by a spring. What does that mean? ঠিক আছে ভাই, স্প্রিং দিয়ে কানেক্টেড করা আছে এ আর বি দুইটা ব্লক, যার মধ্যে একটা ফ্রিকশনলেস পুলি আছে। ইন দা ফিগার পরের ছবিতে আছে, মানে পরের পেজে ফিগারটা দেওয়া আছে, বাট আমি এখানে তোমাদেরকে দেখায় একবার ফিগারটা আঁকবো যাতে বুঝতে পারো জিনিসটা সুন্দর মতো। তাহলে প্রথমেই কথা হচ্ছে, আমাদের কাছে একটা সিস্টেম আছে যেখানে একটা পুলি আছে, এই জায়গায় একটা পুলি। তাহলে পুলি যদি থাকে, পুলির সাথে একটা ব্লক আছে, সেই ব্লকটা হচ্ছে বি ব্লক, এবং পুলির সাথে আছে একটা স্প্রিং, সেই স্প্রিং এর সাথে লাগানো আছে এ ব্লক। এটা এ ব্লক, এটা বি ব্লক, এইভাবে একটা পুলি আছে সুন্দর করে লাগানো। এখন জিজ্ঞেস করছে যে ব্লক বি স্লাইডস ওভার দ্য হরাইজন্টাল টপ সারফেস স্টেশনারি ব্লক সি, এন্ড মানে স্টেশনারি ব্লক সি বলতে এই যে যেখানে আছে এইটাকে একটা সি ব্লক বলছে আর কি, খুব একটা জরুরি কিছু না। এবং দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বোথ, আচ্ছা দাঁড়াও কি, হ্যাঁ, স্লাইডস ওভার দ্য ভার্টিক্যাল সাইড অফ সি বোথ উইথ দ্য সেম ইউনিফর্ম স্পিড। সেম ইউনিফর্ম স্পিড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দুজনের মধ্যেই সেম একটা ইউনিফর্ম স্পিড আছে, তার মানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটির কথা বলা হয়েছে। ইউজুয়ালি যখনই তোমরা পুলির ম্যাথ করছো তখনই দেখবা যে ভাই পুলির ম্যাথের মধ্যে কোথাও না কোথাও একটা ত্বরণ থাকেই, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট বেগের কথা বলছে, ধ্রুব একটা বেগের কথা বলছে। তার মানে বি যাচ্ছে ধ্রুব বেগে, এও নিচে নামতেছে ধ্রুব বেগে, কোনো ত্বরণ নাই। আচ্ছা, the coefficient of friction between the surfaces of blocks is 0.2. তার মানে এই জায়গায় যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্কটা আছে, সেই ঘর্ষণ গুণাঙ্কটা কত আছে? ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে 0.2। আচ্ছা, আর একটু ঠিকঠাক মতো সাইডে লিখি, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, খুব খুব মন দিয়ে। ওকে, সো কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2। Force constant of the spring is 1960। তাহলে ফোর্স কনস্ট্যান্ট কি জিনিস সবার মনে থাকা উচিত? বল ধ্রুবক। তাহলে আমার যে এখানে একটা স্প্রিং ছিল, সেই স্প্রিং এর একটা বল ধ্রুবক কে দেওয়া আছে, এবং সেটা দেওয়া দিয়ে রাখছে 1960। এটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। তারপরে আমাকে জিজ্ঞেস করছে ইফ মাস অফ ব্লক এ ইজ 2 কেজি, তার মানে এ ব্লকের যে ভর, সেই এ ব্লকের ভর দিয়ে রাখছে 2 কেজি, এবং তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছে ক্যালকুলেট দ্য মাস অফ ব্লক বি এন্ড দি এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং। তাহলে প্রশ্ন আমাকে কি করছে? প্রশ্ন আমাকে করছে হচ্ছে ভাই ব্লক বি এর মাসটা কত এবং স্প্রিং এর মধ্যে এনার্জি স্টোরড কত। তাহলে স্প্রিং এর মধ্যে আসলে এনার্জিটা কত গেছে। প্রশ্ন বুঝছি কিনা আগে এটা দেখে নাও। আমার কাছে একটা খুব নরমাল পুলি আছে, যেভাবে আমরা সারা জীবন পড়ছি, এরকম একটা স্টেশনে একটা হচ্ছে আনুভূমিক তলে আছে আর একটা উলম্ব তলে নিচের দিকে পড়ে যাচ্ছে। পার্থক্যটা আমাদের নরমাল ম্যাথের সাথে এটাই, যেখানে রশির জায়গায় এই পার্টটাতে একটা স্প্রিং ঝুলানো আছে। এখন আমাকে বলছে দুইটাই সমবেগে যাচ্ছে, কারো মধ্যে কোনো ত্বরণ নাই। জিজ্ঞেস করা হয়েছে এই ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 হয় আর স্প্রিং এর বল ধ্রুবক যদি 1960 হয়, তাহলে বি এর ভর কত এবং এই স্প্রিং এর মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হলো। আচ্ছা, প্রশ্ন যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার এখান থেকে সবার আগে জিনিসটা অ্যাজিউম করতে হবে, সেটা হচ্ছে কারো মধ্যে কোনো ত্বরণ নাই, কারণ বেগটা ধ্রুব। কনস্ট্যান্ট বেগের একটাই মানে আছে, সেটা হচ্ছে সবার মধ্যে ত্বরণ শূন্য। তাইলে আমার যে লব্ধি ত্বরণ হইতো, আমি যে সারা জীবন ধরে পুলির ম্যাথ করছি, যে দুইটা বলের সমীকরণ বের করে এখান থেকে একটা লব্ধি ত্বরণ বাই করা, তাহলে লব্ধি ত্বরণটা কিন্তু এই জায়গায় শূন্য, কোনো লব্ধি ত্বরণ নাই। এইটা বুঝে রাখো, লব্ধি ত্বরণ নাই মানে লব্ধি বলও নাই, তার মানে সব জায়গায় দুই পাশের বল সমান। প্রশ্ন যদি বুঝে থাকি, তাহলে এবার জিনিসটাকে অ্যান্সার বের করার জায়গায় চলে যাব, এবং অ্যান্সার আমরা বের করব নেক্সট পেজে। সেখানে আরো সুন্দর করে ছবিটা এঁকে দেওয়া আছে। আমি যদি ছবির মধ্যে সবগুলা বল একটু আস্তে আস্তে করে দিয়ে ফেলি, এই বি এর উপর কি কি বল প্রযুক্ত আছে? সুতার জন্য একটা টান বল অবভিয়াসলি, এই নিচে একটা ওজন, সেখানে আমি বলতেছি এম বি ইন্টু জি। তাহলে উপরের দিকে একটা নরমাল ফোর্স, এটাকে আমরা আর দিয়ে লিখি, সবাই জানি। পিছনের দিকে একটা ফ্রিকশন, তাই তো? কারণ এখানে আমাদের ফ্রিকশনের একটা
গুণাঙ্ক দেওয়া ছিল, ঘর্ষণের গুণাঙ্ক দেওয়া ছিল। তাহলে নিচে ওজন, উপরে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া, পিছনে ফ্রিকশন, সামনে টান বল। গেল। এই জায়গাটাতে এর উপর কি কি বল প্রযুক্ত আছে, এর ছবিটা ভালো মতো দেখে নাও। এ কিন্তু স্প্রিং এর সাথে ঝুলানো, এটা কিন্তু আমার মানে ঘর্ষণ তলের সাথে যুক্ত না। তার মানে এই যে সি ব্লকটা আছে এর সাথে কিন্তু এ লেগে নাই। তাহলে এ যেহেতু সি ব্লকের সাথে লেগে নাই, বরঞ্চ সি ব্লকের সাইডে পড়ে যাচ্ছে, সুতরাং এখানে কিন্তু কোনো ঘর্ষণ আসার প্রশ্নই উঠে না, কারণ সি ব্লকের তলেই নাই আমি, তাহলে আমার সাথে ঘর্ষণ কোত্থেকে আসবে? তাহলে এই জায়গায় কিন্তু কোনো ঘর্ষণ নাই, এটা প্রথমে বুঝে রাখো। এরপরে যদি আমি এখানে বলি কি কি বল আছে, নিচের দিকে অবশ্যই এটা একটা ওজন আছে, তাহলে এ ব্লকের ভর ইনটু জি হচ্ছে ওজন নিচের দিকে, উপরের দিকে একটা টান বল থাকার কথাই, স্প্রিং যেটা বল দিয়ে টানতেছে সেটাই আছে এখানে। তাহলে উপরের দিকে একটা স্প্রিং এর জন্য টান বল আছে, স্প্রিং একটা টান দিচ্ছে। ওকে, আর কি আছে? আর আছে হচ্ছে আমার কাছে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি। সো কনস্ট্যান্ট যেহেতু ভেলোসিটি, তার মানে এই পাশে কোনো বল নাই, জাস্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। গেল হিসাব নিকাশ। এবার যদি আমি দুইটার জন্য দুটো বলের সমীকরণ লিখি, তাহলে আমি নরমাল পুলির মতো করে এটা সলভ করতে পারবো। সো এগেইন, ছবি দেখে এবং আইআইটি নাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব নরমাল বলের সমীকরণেরই ম্যাথ। সো আমি যদি এখানে আসি এ ব্লকের জন্য বলের সমীকরণ লিখতে, সো এ ব্লকের জন্য বলের সমীকরণ লিখতেছি। দেখো ভালো মতো, এ ব্লকের জন্য উপরে একটা টি আছে, নিচে একটা এম এ জি আছে, এবং যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি, তার মানে কোনো প্রকারের লব্ধি ত্বরণ নাই। লব্ধি ত্বরণ না থাকলে কি হয়? লব্ধি ত্বরণ নাই মানে লব্ধি বলটাকে আমরা আগে থেকেই জিরো লিখে ফেলতে পারি। লব্ধি বল ইজ ইকুয়াল টু এম এর ভর আর ত্বরণ নাই। লব্ধি বল কিভাবে আসে? বাকি সব বলকে যোগ বিয়োগ করে। তাহলে বাকি সব বলকে যোগ বিয়োগ করতে গেলে কি হবে? যেহেতু লব্ধি ত্বরণটা নাই, তার মানে বলের দিক ধরার কোনো দরকারই নাই, যে কোনো একটা থেকে যে কোনোটা মাইনাস করো। সো টি আর এমজি যেহেতু উল্টা দিকে আছে, টি প্লাস হইলে এমজি মাইনাস, এমজি প্লাস হইলে টি মাইনাস, র্যান্ডম একটা ধরে নিলাম, টি মাইনাস এম এ জি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টান বলটা টি ইজ ইকুয়াল টু এম এ জি। গেল একটা। এবার আমরা পরেরটার জন্য সিমিলার জিনিসপত্র লিখবো। বি এর জন্য একটা বলের সমীকরণ লিখি। তাহলে আমরা যদি বি এর জন্য বলের সমীকরণ লিখি, বুঝতেই পারতেছো যে যেহেতু বি এখানে এই জায়গায় যেহেতু স্থির আছে, মানে ব্লক ভেদ করে মাটির তলে ঢুকে যাচ্ছে না বা আকাশে উঠতেছে না, সুতরাং আর এবং এমজি সমান। সো এখানে উপরের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া যা, নিচের দিকে ওজনটাও আসলে তাই। সেখানে ইজিলি বোঝা যাচ্ছে যে আর ইজ ইকুয়াল টু এম বি জি। কেন এটা হইলো? যদি আর এমজি থেকে বড় হইতো আকাশে উঠতো, যদি এমজি আর এর থেকে বড় হইতো ব্লক ভেদ করে মাটির তলে ঢুকে যেত। দুটার একটাও হইতেছে না, সুন্দর করে বসে বসে সামনের দিকে আগাচ্ছে। তো যেহেতু এখানেই বসে আছে, উপরে উঠতেছে না নিচে যাচ্ছে না, সুতরাং আর আর এমজি সমান। এবার আসি যে আমাদের কাছে এখানে কি আছে। এখানে আছে সামনের দিকে টি, পিছনের দিকে এফ, এবং মিলিত যে লব্ধি ত্বরণ, সেই লব্ধি ত্বরণ শূন্য, কারণ সমবেগে যাচ্ছে। তাহলে এগেইন লব্ধি ত্বরণ যেহেতু শূন্য, তার মানে সমান চিহ্নের পাশে জিরো বসে যাবে, ওপাশে আমরা তাকাবোই না। এখানে টি প্লাস হইলে এফ মাইনাস, আর এফ প্লাস হইলে টি মাইনাস, সেখানে আমরা লিখে দিলাম টি মাইনাস এফ ইজ ইকুয়াল টু জিরো। তারপর আমরা দেখেই বুঝতেছি যে টান বলটা হচ্ছে ঘর্ষণ বলের সমান। এখন ঘর্ষণ বলের সূত্র কি? আমরা সবাই জানি ঘর্ষণ বলের সূত্র হচ্ছে মিউ আর। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি টি ইজ ইকুয়াল টু, আর এর জায়গায় যদি আমি এই ফর্মুলাটা একটু বসাই দিই কষ্ট করে, তাহলে আর এর জায়গায় এটা বসাই দিলেই চলে আসবে টি ইজ ইকুয়াল টু মিউ এম বি জি। সুন্দর করে হয়ে গেল। তাহলে দেখো ভাই, দুইটা টি এর ইকুয়েশন বের হইছে। যে কোনো পুলির অঙ্কের মতোই আমরা এবার এই দুইটা টি এর ইকুয়েশনকে মার্জ করে ফেলবো। এই দুইটা টি এর ইকুয়েশনকে মার্জ করে ফেললেই আমরা বলতে পারবো 1 এবং 2 থেকে আমরা পাচ্ছি যে ভাই MAG is equal to mu MBG. So MAG is equal to mu MBG. সুন্দর করে বিসমিল্লাহ বলে জি জি কেটে ফেলো। তাহলে আমাদের কাছে থাকতেছে কি? আমাদের কাছে থাকতেছে MB is equal to mu by, আচ্ছা উল্টা লিখে ফেলেছি, MA by mu. MA কত ছিল, মিউ কত ছিল? চলো একটু দেখে আসি তো। আমাদের কাছে MA ছিল 2 কেজি, আমাদের কাছে মিউ ছিল 0.2। তাহলে এই দুটা ভ্যালু এখন আমরা বসায় দিব। তাহলে 2 কেজি বাই 0.2, 2 বাই 0.2 চলে আসবে 10 কেজি। একটা অ্যান্সার আমরা এখানেই বের করে ফেলতে পারলাম। আমাদের কাছে প্রথম অ্যান্সার চলে আসছে MB
ইজ ইকুয়াল টু 10 কেজি। এটা আমাদের প্রথম অ্যান্সার। তাহলে অর্ধেক ম্যাথ কিন্তু হয়ে গেছে। এখন আমার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি কত। তাহলে স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি আমরা এই পাশে বের করে ফেলি। স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি বের করার জন্য আমাদের কিছু জিনিসপাতি হেল্প লাগবে, সেটা হচ্ছে এই যে স্প্রিং ধ্রুবক কে, যেটা আমার কাছে দেওয়া ছিল 1960, এবং আরেকটা জিনিস যেটা আমার হেল্প লাগবে সেটা হচ্ছে স্প্রিং দ্বারা আসলে বলটা কতটুকু আসতেছে। তুমি একটু খেয়াল করে দেখো যে স্প্রিং দ্বারা যে বল, সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে স্প্রিং এর প্রয়োগ করা বল এফ, সেটা সূত্র কি? স্প্রিং এর প্রয়োগ করা বল এফ এর সূত্র কিন্তু টিএক্স, তাই না? মানে আমি সিম্পল বলতে কে এক্স বলতে পারি। তাহলে স্প্রিং দ্বারা প্রয়োগকৃত বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এটা আমরা সবাই জানি, তাই তো? তাই যদি হয় তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে যে টিটা আমরা হিসাব করছিলাম, এই টিটাই কি আসলে স্প্রিং দ্বারা প্রয়োগকৃত বল না? কারণ এই এর উপর যে টান বলটা কাজ করতেছে, এটাই তো স্প্রিং টানতেছে। তাহলে স্প্রিং যে টানতেছে এটাই তো এখানে টান বল। তাহলে খুব ইজিলি আমরা বলতে পারি যে এই এফ ইজ ইকুয়াল টু কে এক্সটাই আসলে আমার টান বলের সমান। তাহলে এটা যদি টান বলের সমানই হয়, তাহলে আমরা খুব সুন্দর করে এখানে বাকিটাও করে ফেলতে পারবো যে ভাই আমি তো অলরেডি জানি টান বল ইজ ইকুয়াল টু মিউ বিজি মিউ এমজি, অথবা এখানে টি ইজ ইকুয়াল টু আবার এম এ জিও আছে। তাহলে আমি খুব সুন্দর করে বলতে পারবো যে স্প্রিং দ্বারা প্রয়োগকৃত বল বা টান বল ইজ ইকুয়াল টু এম এ ইন্টু জি, এটাই আমাদের এখানে কে এক্স এর সমান। তাহলে এখান থেকে একটু স্প্রিং এর প্রসারণটা বের করে ফেলি। তাহলে স্প্রিং এর প্রসারণ এক্স আসবে আমার কাছে এম এ জি বাই কে। তাহলে অলরেডি আমরা এ বস্তুর ভর তো জানি, এ বস্তুর ভর কত? 2 কেজি। আমরা অলরেডি কে জানি 1960, তাহলে এখানে সুন্দর করে বসায় দেওয়া যাবে। তাহলে 2 কেজি ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1960। তাহলে স্প্রিং এর প্রসারণটা কত আসতেছে? একটু ম্যাথটা করার সময় মাথাটা খোলা রাখবা যে স্প্রিং এর প্রসারণটা আমার দরকার কেন। কারণ স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি যখনই আমি বের করতে যাব, তখনই আমার লাগবে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স স্কোয়ার যদি আমার লাগেই, তাহলে এক্স লাগবে না? কে তো আমি জানি, এক্স তো আমি জানি না। তাহলে যেহেতু আমি হাফ কে এক্স স্কোয়ার বের করতে চাচ্ছি, তাহলে এক্স তো আমার লাগবেই। তাহলে এক্স বের করার জন্যই আমরা এখানে এই কাজটা করলাম। এখন যেহেতু এক্স বের হয়ে গেছে, বাকি স্প্রিং এর হিসাব নিকাশ তো অত্যধিক সোজা, তোমরা সবাই পারবা আমি জানি, তাও চলো আমরা করে ফেলি। তাহলে স্প্রিং এর ভিতরে সঞ্চিত শক্তি যদি আমি বাই করতে যাই, তাহলে স্প্রিং এর ভিতরে সঞ্চিত শক্তি এখন হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। এক্স যেহেতু বের হয়ে গেছে, বাকিটা খুবই সোজা, হাফ ইন্টু 1960 ইন্টু 0.01 স্কোয়ার। সো দ্যাট ইজ, চলো দেখি, হাফ 1960 0.01 স্কোয়ার হয়ে গেল 0.098 জুল। সো খুবই নরমালি অন্য সকল পুলির ম্যাথের মতোই কিন্তু আমরা করছি, জাস্ট ছবিটা একটু দেখতে ভয় লাগতেছে, আর আইআইটির ম্যাথ শুনে হয়তো কারণ ভয় পাইছো। আরেকবার ছোট করে রিক্যাপ করে দিই আমরা এখানে কি করছি। আমাদের কাছে বি একটা ব্লক ছিল, যেটা আনুভূমিক একটা তল বরাবর যাচ্ছে, একটা স্প্রিং এর সাথে লাগানো আছে এ, যেটা উলম্ব ভাবে নিচে পড়ে যাচ্ছে, এবং শুরুতেই বলা আছে কারোর মধ্যে কোনো ত্বরণ নেই, সবাই সমবেগে যাচ্ছে। সেটা আমাদের অনেক সুবিধা হয়েছে, কারণ কোনো লব্ধি ত্বরণ নাই। সমবেগে যাচ্ছে মানে কোনো লব্ধি ত্বরণ নাই, প্রত্যেকটা বলের সমীকরণের লব্ধি বলের পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আমি যখন এর বলের সমীকরণ লিখছি, এতে কোনো ঘর্ষণ বল নাই, জাস্ট নিচের দিকে যাচ্ছে ওজন, উপরের দিকে যাচ্ছে টান বল, লব্ধিতে কিছু নাই, তাহলে টি মাইনাস এম জি হয়ে গেছে 0। তাহলে এখান থেকে পাইলাম টান বলটা হচ্ছে এম জি সমান। এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে যেহেতু ঘর্ষণ আছে, কারণ ও বসে বসে স্লাইড করে করে যাচ্ছে, সেক্ষেত্রে টান বল মাইনাস এফ হয়ে যাচ্ছে লব্ধি বল নাই 0, কারণ সমবেগে যাচ্ছি। তাহলে ফ্রিকশনের জন্য, ঘর্ষণের জন্য আমাদের মিউ আর দরকার, আরটা আমরা বের করে নিলাম ওজনের সমান সমান, তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি, সেখান থেকে আমি পেয়ে গেলাম টি ইজ ইকুয়াল টু মিউ এম জি বি এর ক্ষেত্রে। তাহলে টি এর দুটো সমীকরণ বেরিয়েছে, এই দুটো সমীকরণকে এক করে ফেলবো। জীবনে সব পুলির অঙ্কে তো এটাই করছো। তাহলে টি এর দুইটা সমীকরণকে আমরা এক করে ফেললাম, এম এ জি ইজ ইকুয়াল টু মিউ এম বি জি। এম এ যেহেতু দেওয়া আছে, এ বস্তুর ভর দেওয়া আছে, এম বি বস্তুর ভর অটোমেটিক্যালি খুব ইজিলি বের হয়ে যাবে। অর্ধেক ম্যাথ শেষ। এবার টিটা আসলে কি সেটা হিসাব করে আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি বের করব, কারণ স্প্রিং এর সঞ্চিত শক্তি বের করতে হলে আমার প্রসারণটা দরকার, এক্সট্রা দরকার। তাহলে টি আসলে এই স্প্রিং বল দ্বারা প্রযুক্ত বল, এবং স্প্রিং বলের উপর প্রযুক্ত, স্প্রিং এর উপর প্রযুক্ত বল। সো আমি যখন স্প্রিং এর উপর প্রযুক্ত বল বের করতে যাচ্ছি, তখন আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি যে টি ইজ ইকুয়াল টু, দুইটা সমীকরণ আমার কাছে রেডি আছে,
এমএজি আর মিউ এমবিজি, দুইটা যে কোনো একটা দিয়ে আমি টি বাই করতে পারবো। এটাতে একটা কম আছে তাই এটা নিছি, এবং এটা নিয়ে আমরা টি বের করে ফেলছি, এবং এই টি হচ্ছে আমার স্প্রিং বল দ্বারা প্রযুক্ত বল। সো স্প্রিং দ্বারা প্রযুক্ত বল, তাহলে স্প্রিং দ্বারা প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু কে এক্স আমরা জানি, আর টি আমরা এখান থেকে বের করছি, তাহলে টি ইজ ইকুয়াল টু কে এক্স, এবং সেখান থেকে আমি পেয়ে গেছি এক্সটা। সো আমি যদি প্রসারণ বের করে ফেলতে পারি তাহলে বাকিটা তো কোনো ব্যাপারই না, মানে আমরা যদি এখানে সংকোচনটা বের করে ফেলতে পারি তাহলে বাকিটা তো কোনো ব্যাপারই না, এবং এই সংকোচনটা এখানে বসাই দিলে খুব আরামসে হাফ কে এক্স স্কোয়ার করে আমরা শক্তি পেয়ে যাব। সো ব্যাপারটা কিন্তু এতটুকুই যে স্প্রিং এর সংকোচন প্রসারণটা বের করতে পারলেই তুমি সঞ্চিত শক্তি পাবা, এবং স্প্রিং এর সংকোচন প্রসারণ যে টি এর মধ্যে লুকায় আছে সেইটা বোঝাটাই এখানে খেলা। অনেক সময় এটা বুঝাইছি, হোপফুলি আইআইটির ম্যাথটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। নেক্সট আমাদের কাছে আছে মূল বিন্দুতে থাকা একটা 5 কেজি ভরের স্থির বস্তুকে নিম্নরূপ বল প্রয়োগ করা হলো এবং x = 10 মিটার অবস্থানে তার শেষ বেগ নির্ণয় করো। সো আমরা আগের যে অ্যাডভান্স ক্লাস ছিল সেখানেও আমরা বেশ কয়েকটা গ্রাফ থেকে কাজ বের করার ম্যাথ দেখছি। সেখানে এমন একটা দেখবো যেখানে গ্রাফ আছে, সরাসরি কাজ বের করতে বলে নাই, কিন্তু কাজের থ্রুতে যেতে হবে। সো তোমার কাছে যখনই এফ এবং এক্স এর গ্রাফ আছে তখন তোমার মাথা থাকা উচিত, যেটা গত অ্যাডভান্স ক্লাসে পড়াইছি, যে আমাদের কাছে একটা সূত্র ছিল, যে সূত্রটা অনেকটা দেখতে এরকম, যে ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স ইজ ইকুয়াল টু ডব্লিউ। তাই যদি হয় তাহলে কিন্তু আমরা অলরেডি জানি যে কাজ বের করার জন্য আমার এমন একটা গ্রাফ দরকার যাতে এফ এবং এক্স আছে, এবং সেই গ্রাফ থেকে আমার এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা দরকার। তাহলে আমি যদি এখানে কাজ বের করতে যাই তাহলে এই গ্রাফের এক্স অক্ষের সাপেক্ষে যে ক্ষেত্রফলটা হয়, অর্থাৎ এই ক্ষেত্রফলটা আমার দরকার পড়ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা আমার দরকার পড়বে যদি আমি এখান থেকে কাজ বের করতে যাই। এখন কথা হচ্ছে আমার কাছে চাইছে কি? আমার কাছে চাইছে কিন্তু কাজ না, আমার কাছে চাইছে শেষ বেগ, এবং এটাও বলা আছে যে স্থির বস্তুর উপরে আমি বল প্রয়োগ করা শুরু করছিলাম। তাহলে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা মানে ইউ ইজ ইকুয়াল টু 0, শেষ বেগ চাওয়া হয়েছে। আমরা কিন্তু অলরেডি অনেকটা ফিল পেয়ে যাচ্ছি যে কাজ থেকে জিনিসটা খুব ইজিলি বের করা সম্ভব, কারণ আমরা অলরেডি জানি কৃত কাজ ইজ ইকুয়াল টু ডেল ই কে, তার মানে গতিশক্তির পরিবর্তন, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো বুঝেই ফেলছো, ইউ জানি, এম জানি, ডব্লিউ যদি জেনে ফেলতে পারি, ভি জানা কোনো ব্যাপারই না। তাহলে চলো ডব্লিউটা জানা যাক, এরিয়াটা আমরা এখানে বের করে ফেলি। তাহলে এই গ্রাফের এরিয়াটাই আসলে কৃতকাজ, তাহলে কৃতকাজ ইজ ইকুয়াল টু এই গ্রাফের এরিয়া। তাহলে এই গ্রাফটার এরিয়া কিভাবে বের করে চিন্তা করে দেখো, গ্রাফটা আসলে কিরকম ক্ষেত্র? এটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। যদি তোমার মন বলে যে ট্রাপিজিয়াম ক্ষেত্র আমি পারি না, সেক্ষেত্রে তুমি একটা আয়তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র ভাগ করেও করতে পারো, বাট আমার কাছে মনে হয় সময় নষ্ট হবে, তাই একবারে ট্রাপিজিয়ামই করে ফেলি। সো ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে আমার দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দরকার এবং তাদের মধ্যকার দূরত্ব দরকার। তাহলে সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য কত? একটা সমান্তরাল বাহু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, দেখাই যাচ্ছে 0 থেকে 10, সো দ্যাট ইজ 10। আর একটা সমান্তরাল বাহু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, সেটা হচ্ছে 5। আরেকটা সমান, আর এদের মধ্যকার যে দৈর্ঘ্য দূরত্ব সেটা হচ্ছে এইটা, সেটা দেখা যাচ্ছে 10, সো এইচ কিন্তু 10। তাহলে এ হয়ে যাচ্ছে আমার কাছে 10, বি হয়ে যাচ্ছে 5 এবং এইচ হয়ে যাচ্ছে 10। তাহলে আমরা এখানে সিম্পলি এটা বসায় দিব, তাহলে কাজ শেষ। চলো বসায় দেই, তাহলে এটা আসতেছে হাফ 5 প্লাস 10 ইন্টু 10, তাহলে 5 ইন্টু 15 হয়ে যাচ্ছে 75 জুল। তাহলে আমরা কৃতকাজ পাইলাম 75 জুল। তাহলে এই 75 জুল এখানে বসায় দিলেই আমাদের ম্যাথ শেষ। চলো আমরা করে ফেলি তাহলে। তাহলে এখানে আমাদের কৃতকাজ 75 জুল, তাহলে 75 ইজ ইকুয়াল টু হাফ এম কত? 5 কেজি। ভি স্কোয়ারটা বের করতে হবে, আর ইউ স্কোয়ারটা জানি 0। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। 75 ইন্টু 2 হচ্ছে 150, 150 বাই 5 এটা হচ্ছে আমার ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার আমার কাছে দাঁড়াচ্ছে 150 বাই 5 মানে 30, সো ভি দাঁড়াচ্ছে আমার কাছে রুট ওভার, দেখি 150 বাই 5 তো রুট ওভার 30 আর কি কত দাঁড়ায় দেখি চলো। সো রুট ওভার 150 বাই 5 এটা দাঁড়াচ্ছে আমার কাছে 5.477। সো বুঝতেই পারতেছো এটা কিন্তু একদমই কঠিন কোনো ম্যাথ না,
জাস্ট এইটা বুঝে নেওয়া যে ভাই আমার কাছে চাইছে শেষ বেগ, কিন্তু আমাকে যাইতে হবে কাজের থ্রুতেই। তো আমি যখন কাজের থ্রুতে এই জিনিসটা করতে যাব, তখন কাজটা আগে বের করে নিতে হবে। সো এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে। কাজ বের করার পরে গতিশক্তির পরিবর্তনই যে কাজ, সেই কনসেপ্টটা ইউজ করে আমরা চলে যাব শেষ বেগ পর্যন্ত। সো একদমই ইজি ম্যাথ, জাস্ট কনসেপ্টটা মাথায় ধরায় দেওয়া যে গ্রাফ থেকে কিন্তু অনেক কিছু চাওয়া সম্ভব, এবং গ্রাফটা আমরা একটু কম কম পড়ি দেখেই এই জিনিসটা অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে দিয়ে রাখছি। ওকে, হোপফুলি সবাই জিনিসটা ক্লিয়ার। চলো তাহলে সামনের ম্যাথে চলে যাই। সামনের ম্যাথে সেম টু সেম ম্যাথটাই আমি রাখছি, জাস্ট এক্স এর জায়গায় আছে টি। সো এই জন্য ছবির মধ্যেও কিছু জিনিসপত্র জেনজাম আছে। এটা যেহেতু সময়, এখানে ব্র্যাকেটে হবে সেকেন্ড, এবং এখানেও আমার কাছে এককটা হবে সেকেন্ড। এখানে অবস্থান না, এখানে হবে সময়। তো সেম টু সেম ম্যাথ, তো সবকিছু সেম টু সেম চলে আসছে। আচ্ছা, এইটা এখানে রাখছি, যদিও পার্টিকুলারলি এই চ্যাপ্টারের জিনিস না, বাট মাত্রই এটা পড়াইছি দেখে একটু তোমাদেরকে পার্থক্যটা ধরা দেওয়া, যে সবসময় কিন্তু বলের গ্রাফ থেকে আমরা একই জিনিস পাবো এটা নিশ্চয়তা নাই। হুবহু সেম ম্যাথ, 5 কেজি ভর মূলবিন্দুতে থাকা স্থির বস্তুর উপরে নিম্নভাবে বল প্রয়োগ করা হয়েছে। স্থির বস্তু মানে যেটা ছিল আগের বার, এখনো সেটাই, সেটার উপর বল প্রয়োগ করে আমরা তাকে এই গ্রাফের মতো নিয়ে গেছি। জাস্ট গ্রাফটা এফ ভার্সেস টি এর, এবং টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড সময় তার শেষ বেগ চাওয়া হয়েছে। সো সেম টু সেম ম্যাথ, বাট থ্রুতে এবার আমরা ডিফারেন্ট জিনিসতে যাব। একটু চিন্তা করে দেখো, আগেরটায় তুমি কি দেখছো? আগেরটায় তুমি দেখছো এফ ডিএক্স ইজ ইকুয়াল টু ডব্লিউ। এফ ডিএক্স এর সামেশনটা, ইন্টিগ্রেশনটা ডব্লিউ ছিল, এই জন্য তুমি এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করে পাইছো ডব্লিউ। এখন চিন্তা করে দেখো এই ম্যাথে জাস্ট পার্থক্যটা কোথায়। এই ম্যাথের সূত্রটা জাস্ট একটু পাল্টায় যাবে। আমরা যেহেতু এবার এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফল বাই করতেছি না, এবার যেহেতু আমার কাছে টি আছে, তাই আমরা এবার ক্ষেত্রফলটা বের করব এফ ডিটি। তোমরা কি জানো এফ ডিটি কি? সবাই জানা উচিত। যদি না জানো তাহলে একটু থট এক্সপেরিমেন্ট এভাবে করে নিতে পারো, যে বাই চান্স যদি এফটা পরিবর্তনশীল না হয়ে ধ্রুব হয়, তাহলে আমার কোন সমীকরণটা আসতেছে। কারণ এখানেও কিন্তু আমরা এটা করতে পারি, চিন্তা, তাই না? ইজি চিন্তা করা যেতে পারে যে বাই চান্স যদি সরণটা, এখানে যদি বাই চান্স এফটা পরিবর্তনশীল না হয়ে ধ্রুব হয়, সেক্ষেত্রে কি আসতো? এফটা যদি ধ্রুব হইতো, এফ কে বাই করে নিয়ে যেতাম, এখানে এক্স এর ইন্টিগ্রেশন করলে পুরো সরণটা আসবে, কারণ ক্ষুদ্র সরণের ইন্টিগ্রেশন। তাহলে এফ ইন্টু সরণ, বল ইন্টু সরণ হচ্ছে কৃতকাজ। তাহলে ধ্রুব বল হইলেই কিন্তু এখানে আমি ইজিলি এফ ইন্টু এস পাচ্ছি। এফ ইন্টু এস যে কৃতকাজ আমরা সবাই জানি। এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করে দেখো, আমরা যদি ধ্রুব বল করতাম তাহলে এফটা বাইর হয়ে যেত, এবং সময়ের ইন্টিগ্রেশনে আমরা সময় পাইতাম। তাহলে বল ইন্টু সময় কি? বল ইন্টু সময় হচ্ছে ভর বেগের পরিবর্তন। তাহলে এখানে কিন্তু আমরা এটাই পাচ্ছি। সো এফ ডিটি করলে আমরা ভর বেগের পরিবর্তন পাই। তাহলে ভর বেগের পরিবর্তন মানে কি? আমরা সবাই জানি ভর বেগের পরিবর্তন মানে হচ্ছে এম ভি মাইনাস ইউ। সো এখান থেকে কিন্তু তুমি এই জিনিস পেয়ে যাবা। সো এখানেও আমাদের ক্ষেত্রফলই বাই করতে হবে, কিন্তু ক্ষেত্রফল বাই করে আমরা পাবো হচ্ছে বলের ঘাত এবং এম ইন্টু ভি মাইনাস ইউ। এখান থেকে আমরা ভি বাই করবো। সো এগেইন বলছিলাম চ্যাপ্টারটা অধ্যায় 3 এর অংশ ম্যাথটা, কিন্তু যেহেতু মাত্রই ম্যাথটা করাইছি, এই টাইপের একটা ম্যাথ করাইছি, সো একটু পার্থক্যটা দেখাই দিলাম, যে ওখানে কি করছিলাম আর এখানে কি করতেছি। সেম কাজ করে যে ডিফারেন্ট জিনিসপাতি বের করা পসিবল, সেটা এখানে একটু দেখা দেওয়া। তো চলো আগের বারের মধ্যে সেম কাজ করি। আমাদের যেটা ক্ষেত্রফল জানাই আছে, সেটা ক্ষেত্রফল যখন বের করতে যাব, এটার ক্ষেত্রফল আবারও আগের বারের মতোই বের করব, কিন্তু এবার এরিয়াটা আসবে হচ্ছে বলের ঘাত। সো এরিয়াটা হচ্ছে বলের ঘাত, মানে আমি এখানে লিখি ঘাত ইজ ইকুয়াল টু এরিয়া, এবং এই এরিয়াটা আসবে আমাদের আবারও হাফ এ প্লাস বি ইন্টু এইচ। আমাদের সবার আগের ম্যাথ থেকেই মনে আছে, যেখানে এটা আসবে হচ্ছে হাফ 5 প্লাস 10 ইন্টু 10, সো দ্যাট ইজ 75। যেহেতু এটা একটা ভরবেগ, সো এখানে আমরা এখানে লিখবো কেজি মিটার পার সেকেন্ড। তাই যদি আসে তাহলে এবার এই জিনিসটা এখানে বসায় দাও। সো আমরা অলরেডি জেনে ফেললাম যে এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসতেছে 75। তাহলে আমরা যদি এখানে বসাই দিই সবকিছু, ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু 75 বাই ভরটা হচ্ছে 5 কেজি। সেখান থেকে বের হয়ে যাবে যে ভি ইজ ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। সো বুঝতেই পারতেছো, সেম ম্যাথে আমি যখন কাজ বের করছিলাম তখন এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল দেখে আমি কাজ বাই করতে পারছিলাম, এবং কাজ বের করার পরে শেষে বাই করতে হলে হাফ এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার দিতে হয়। যদি এখানে টি থাকে, এফ ভার্সেস টি গ্রাফ থাকে, সেটা ক্ষেত্রফল বাই করলে আমি সরাসরি বলের ঘাত পাই। সো দ্যাট ইজ এম ইন্টু ভি মাইনাস ইউ, সরাসরি এখান থেকে আমি ভি পাই যাবো। আরো ইজি হলো ম্যাথটা।
সো গ্রাফের আশা করি 2টা ক্লাস মিলায়ে সব টাইপের ম্যাথই করে দিছি। এতক্ষণে গ্রাফের কোনো প্রকার প্রবলেম থাকা উচিত না। যদি একটু ক্লিয়ার হয়ে থাকে চলো আমরা সামনের দিকে যাই। আবার আমাদের কাছে আইআইটি একটা ম্যাথ আছে, এবং এগেইন যেটা বলছিলাম আইআইটির একটা অথেন্টিসিটি রাখার জন্য এটাকে বাংলা করি নাই, আগেই বাংলাটা তোমাদেরকে বুঝাই দিই যেখানে ম্যাথটা চাইছি। 2004 সালে আসছিল এটা আইআইটিতে। A particle is acted by a force F is to kx. F is equal to kx একটা ফোর্স বা বল দিয়ে একটা বস্তুকে আমি কাজ করাচ্ছি। সহজ হিসাব। প্রশ্নটা একটু পরেই একটা জিনিস একটু জিজ্ঞেস করব যে সবার মাথায় ঢুকছে কিনা, যেটা একটা স্প্রিং বল দিয়ে কাজ হচ্ছে। সবার মাথায় ঢুকে যাওয়া উচিত, কারণ আমরা সবাই জানি F is equal to kx আমরা কখন করি, যখন আমরা স্প্রিং দিয়ে কোন স্প্রিং এর উপর কোন একটা বল প্রয়োগ করে আমরা কাজ করার চেষ্টা করতেছি। তাহলে এখানে যে একটা স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে, এটা কিন্তু F is equal to kx দেখেই তোমার মাথায় ঢুকে যাওয়া উচিত। তাহলে অলরেডি বলা হয়েছে, এখানে স্প্রিং বল সরাসরি বলে নেই, জাস্ট বলছে F is equal to kx বল দিয়ে একটা বস্তুকণার উপর কাজ করা হচ্ছে। এই জায়গায় কে একটা পজিটিভ কনস্ট্যান্ট, কে যে একটা পজিটিভ কনস্ট্যান্ট সেটা বলে দিচ্ছে, এটা পজিটিভ ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক। The potential energy at x is equal to 0 is 0. তার মানে যখন সরণ 0 তখন বিভব শক্তিটাও 0. Which curve correctly represents the variation of potential energy with respect to x? তার মানে নিচের কোন লেখচিত্র বিভব শক্তি এবং সরণের সম্পর্ককে সঠিকভাবে প্রকাশ করে? তার মানে তোমাকে এমন একটা কার্ভ বের করতে বলছে যেটা পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স, তার মানে বিভব শক্তি ভার্সেস সরণের কার্ভ বাই করতে বলছে। সো আমি বেসিক্যালি ইপি ভার্সেস এক্স কার্ভ বাই করতেছি। সো বিভব শক্তি ভার্সেস সরণের একটা কার্ভ বাই করতে বলছে, এবং তোমাকে বলে দিছে যে বলটা হচ্ছে F is equal to kx বা স্প্রিং বল। সো এই যে স্প্রিং বল জিনিসটা বুঝে গেলে কিন্তু অটোমেটিক জিনিসটা করা যায়। বাট এই জিনিসটা তাহলে কেন অ্যাডভান্স কনসেপ্টটা আছে যদি এতই সহজ হয় জিনিসটা? অবশ্যই এত সহজ না, ব্যস্ত আছেই। সো তোমাদের কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে দেখে যে কার্ভটা কোনটা অ্যান্সার হওয়ার কথা? একটু নিজে অ্যান্সারটা দিয়ে নাও, তারপরে করার পরে মিলায় দেখো যে হইছে কি হয়নি। আমি যদি এখন আসি যে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ আমি চিন্তা করবো না, বলতো স্প্রিং বল টেনশনটা বাদ দিয়ে দিই, প্রপারলি ম্যাথটা করি। স্প্রিং বল মাথা থাকলে তো আরো আগে করা সম্ভব। যদি প্রপারলি ম্যাথটা করি তাহলে আমরা জানি যে একটা বল দ্বারা যখন আমি কৃত কাজ বের করতে যাই, W is equal to integration of f dx, তাই তো? তাই যদি হয় তাহলে আমি এখানে বলে দিতে পারি যে ভাই এটাও কিন্তু আমাদের জানা আছে, আমাদের পাশাপাশি এটাও জানা থাকে সবার যে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ, সবার জানা উচিত। অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। একাডেমিকে আমরা খুব ভালো মতো এটা পড়াই যে মানুষ যে কৃত কাজটা করতেছে সেটাই সরাসরি বস্তুর মধ্যে জমা হয়ে যাচ্ছে। এটাই তো হওয়ার কথা। তুমি চিন্তা করে দেখো, তুমি যখন একটা স্প্রিংকে ঠেলো, তুমি যে কৃত কাজটা করলে এটা গেল কোথায়? তোমার যে শক্তিটা ব্যয় হলো এটা গেল কোথায়? তুমি যখন একটা স্প্রিংকে ঠেলতেছো, তোমার ব্যয় হওয়া শক্তিটাই স্প্রিং এর মধ্যে জমা হয়ে যাচ্ছে। তার মানে এজেন্ট কর্তৃক কৃত কাজটা স্প্রিং এর মধ্যে জমা হচ্ছে। তাহলে স্প্রিং কর্তৃক যে কৃত কাজ সেইটার মাইনাসটাই কিন্তু সরাসরি আমার বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়ে গেল। তাহলে আমার যে এজেন্টের কৃত কাজ সেটা কিন্তু সুন্দর করে বস্তুর ভিতর জমা হয়ে যায়। তার মানে আমি স্প্রিং কর্তৃক কৃত কাজের মাইনাসটা বলতে পারবো বিভব শক্তি। আপাতত স্প্রিং জিনিসটা লিখলাম না, আমি শুধু লিখলাম যে পার্টিকেল কর্তৃক যে কৃত কাজ সেটার মাইনাসটাই বিভব শক্তির মধ্যে জমা হয়ে যায়। তার মানে বস্তু যে কৃত কাজটা করতেছে তার মাইনাসটা হবে বিভব শক্তি, কারণ বাইরে থেকে এজেন্ট যে কাজটা করে সেটা বস্তুর মধ্যে জমা হয়। তাহলে বাইরে থেকে এজেন্ট কিছু একটা করলে বস্তু কর্তৃক কৃত কাজটা হয় মাইনাস এজেন্ট কর্তৃক কৃত কাজ। এই সম্পর্কের কারণে আমরা বলতে পারি যে বিভব শক্তি ইজ ইকুয়াল টু মাইনাস বস্তু কর্তৃক কৃত কাজ। ওকে, তাই যদি হয় তাহলে আমরা এখন একটু এই ডব্লিউটাকে এখানে বসাই দিব। যদি এখানে আমরা বসাই দিতে পারি তাহলে আমরা পাবো মাইনাস এফ ডিএক্স, লিমিট বসায় দাও 0 থেকে x, যেহেতু আমরা 0 থেকে গ্রাফটা আঁকতেছি। তাহলে আমরা এখন এই জিনিসটা করব। তাহলে মাইনাস 0 থেকে x কে এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন তো আমরা সবাই বস, তাহলে এখানে আমাদের কাছে হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। এখন যারা যারা কোনিক্সে অনেক বেশি বস তারা তো অলরেডি বুঝে ফেলছো, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, আমি যদি এই জিনিসটা সুন্দর করে লিখি তাহলে আমাদের কাছে ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ইপি বা ইউ, যেহেতু এখানে ইউ লিখছে আমিও ইউ লিখি, ইউ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটা কিরকম দাঁড়াচ্ছে গ্রাফটা? গ্রাফটা দাঁড়াচ্ছে একটা পরাবৃত্তের বা একটা প্যারাবোলা।
এবং সেটা তোমরা সবাই পারো। প্যারাবোলার ইকুয়েশন আমাদের সবার মনে থাকা উচিত যে প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y is equal to 4 মানে y স্কয়ার is equal to, আচ্ছা আমি একটু ভালো জায়গায় লিখি এটা। সো প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার is equal to 4ax, তাই তো? সো যখন আমাদের এরকম একটা জায়গায় 4 এটা পজিটিভ ভ্যালু আসে তখন আমাদের গ্রাফটা কেমন হয়? যখন 4 এটা পজিটিভ আসে তখন আমাদের গ্রাফটা হয় এরকম। y স্কয়ার is equal to যদি 4x হয় তাহলে আমাদের গ্রাফটা হয়ে যায় এরকম, তাই তো? মানে জিনিসটা পজিটিভ আসে, উপরের দিকে আসে, ধনাত্মক দিকে আসে। তো এরকম হয়ে যায়। যদি নেগেটিভ আসে তখন হয়ে যায় গ্রাফটা এরকম। এই দুটো কিসের গ্রাফ? যখন y স্কয়ার এবং x এর সাথে এক ধাপ। এখন এখানে কি আছে দেখো, y অক্ষে যেটা আছে সেটার সাথে আমার কয় ঘাত আছে? y অক্ষে যেটা আছে সেটার সাথে আমার এক ঘাত। x অক্ষে যেটা আছে সেটার সাথে কিন্তু আমার দ্বিঘাত। সো বেসিক্যালি এই জায়গায় যেটা আছে সেটা অনেকটা এরকম আছে যে x is স্কয়ার, সরি এখানে তো আমি একটা স্কয়ারই কম দিয়ে ফেলেছি। সো এখানে যেটা আছে এই জিনিসটা এরকম যে x স্কয়ার ইজ ইকুয়াল টু সাম ধ্রুবক তারপরে y। সাম ধ্রুবকটা এখানে কি? এখানে সাম ধ্রুবক হচ্ছে 2/k, এবং অবশ্যই এখানে যে মাইনাসটা আছে সেটার জন্য এই জায়গায় একটা মাইনাসও বটে। তাই যদি হয়, সুন্দর করে লিখি যাতে তোমরা পরবর্তীতে গ্রাফটা পাওয়ার পরে প্যাচটা কম খাও। সেখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কোন একটা ধ্রুবক তারপর ওয়াই। তাহলে চিন্তা করে দেখো, এক্স এর উপর যেহেতু ঘাত আছে, ওয়াই এর উপর যেহেতু ঘাত নাই, তাহলে এই দুটো গ্রাফের একটাও হবে না। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন? যদি এখানে আমি বলতাম যে এক্স স্কোয়ার থাকা অবস্থায় দুটা গ্রাফ দেখতে কেমন, যদি ধ্রুবকটা পজিটিভ হয় তাহলে গ্রাফটা এমন, যদি ধ্রুবকটা নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এমন, তাই তো? সেখানে দেখো তো কি আছে, ধ্রুবকটা নেগেটিভ আছে। ধ্রুবক যদি নেগেটিভ থাকে তাহলে কোনটা অ্যান্সার হবে? ধ্রুবক নেগেটিভ থাকলে নিচেরটা অ্যান্সার হবে। দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। এই জন্যই বলছিলাম যে আগে থেকে একবার একটু চিন্তা করে নাও যে তোমার অ্যান্সারটা কি, কারণ আমি শিওর 80% মানুষ চিন্তা করছে এটা অ্যান্সার হবে। কারণ আমরা সবাই এটা দেখে অভ্যস্ত যে ও আচ্ছা, স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার, মাইনাস না প্লাস, এই টেনশন আমরা করি না। সেই টেনশনটা করাটা জরুরি। যেহেতু আমি বলছি যে পার্টিকেল ইজ অ্যাক্টেড বাই আ ফোর্স এফ ইজ ইকুয়াল টু কে এক্স, মানে একটা পার্টিকেল ফোর্স দিচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, মানে স্প্রিং দ্বারা প্রয়োগ করা বলটা আমি বলছি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, বা স্প্রিং যদি এখানে নাও হয়, যে পার্টিকেলটাই আছে সেই পার্টিকেল এফ ইজ ইকুয়াল টু কে এক্স প্রকারের একটা বল দিচ্ছে, তাহলে ওর ভিতরে সঞ্চিত যে বিভব শক্তিটা হবে সেটা কিন্তু মাইনাস ওর দ্বারা কৃত কাজ। সো মাইনাস বস্তু কর্তৃক কৃত কাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তি। এই জিনিসটা মাথা থাকবে না বেশিরভাগ মানুষ জেনারেলি, এই জন্য এই জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা মাথায় রাখতে পারলে বাকিটা তুমি অটোমেটিক পাবা যে বস্তুর ভিতরে সঞ্চিত শক্তি আসলে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এবং এই মাইনাসটার কারণেই তোমার এই গ্রাফটা পজিটিভের দিকে না গিয়ে নেগেটিভের দিকে চলে যাবে। সো আইআইটিতে এই ম্যাথটা এমনি এমনি আসে নাই, দেখতে অনেক সহজ মনে হইলো, প্লাস মাইনাসে কিন্তু ঘাপলাটা আছে, যেটা হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি। এবার তাহলে চলো আমরা একটা আইআইটির ম্যাথ শেষ করে ফেলতে পারলাম এবং আশা করি ভালো মতোই বুঝতে পারলাম। আরেকটার দিকে যাই। এই ম্যাথটা খুবই সোজা, এটা নিয়ে আমি কোনো প্রকারের দ্বিমত পোষণ করবো না। অত্যন্ত সোজা প্রশ্ন, অ্যাডভান্স কন্টেন্টে থাকার যোগ্য প্রশ্ন হয়তো না। এই ম্যাথটা কেন আছে? এই ম্যাথটা আছে একটা লেকচার দেওয়ার জন্য। সিম্পল। কি লেকচার? ভালো মতো ম্যাথটার দিকে তাকায় দেখো, এবং যদি ম্যাথটা পরিচিত না লাগে তাহলে তোমার ঘাটিতে সমস্যা আছে। ম্যাথটার দিকে আরেকবার ভালো মতো তাকাও। When a rubber band is stretched by a distance x, it exerts restoring force of magnitude এত। এটা হচ্ছে একটা রেস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল। স্প্রিং এর প্রত্যয়নী বলের নাম তো শুনছই, তাহলে এরকম একটা প্রত্যয়নী বল, রেস্টোরিং ফোর্স। আচ্ছা, আরো প্রত্যয়নী বল না বলে এটা আরো ভালো বাংলা আছে আসলে, এটা হচ্ছে প্রতিরোধী বল, পারফেক্ট বাংলায় বলে। সো প্রতিরোধী বল। আচ্ছা, প্রতিরোধী বল আছে, এ এন্ড বি কনস্ট্যান্ট, এ আর বি ধ্রুবক। The work done in stretching this unstretched rubber band by L is, তার মানে L হচ্ছে প্রসারণ, এবং করতে কতটুকু কৃত কাজ হয়েছে সেটা জিজ্ঞেস করছে। এখন পর্যন্ত তোমার কাছে প্রশ্নটা পরিচিত না লাগে, তোমার আসলে প্রশ্নে ঘাটতি আছে। এইটা একবার ডিউতে আসছে, এটা একবার আইইউটিতেও আসছে। এই ম্যাথটা এখানে কেন রাখা? তার কারণ হচ্ছে এই ম্যাথটা জেইই মেইন 2014 এর, এবং 2014 এর জেইই মেইনে আসা প্রশ্ন আমরা ডিউতেও পাইছি, আমরা আইইউটিতেও পাইছি। সো যারা যারা বলে একদমই আইআইটি বা জেইই ঘাটা লাগবে না, তারা কিন্তু একটু হলেও ভুল বলে। আইআইটি এবং জেইই শুধু আমরা ঘাটি তেমন না, সেটা আমাদের প্রশ্নকর্তারাও ঘাটেন। এবার কথা হচ্ছে
আইআইটিতে আসা কোন ধরনের প্রশ্ন ডিইউ বা আইইউটিতে আসছে? চিন্তা করে দেখো, যেই প্রশ্নটা খুব সহজেই তোমার কনসেপ্ট দিয়ে করা সম্ভব। আহামরি কঠিন কোনো প্রশ্ন কিন্তু ডিইউ বা আইইউটি বা বুয়েট আইআইটি থেকে কপি করে তুলে দেয় নাই, এটা হয় না। সো আইআইটি তুমি ঘাটতে পারো, যেই তুমি ঘাটতে পারো, বাট কোনগুলো ঘাটবা যেগুলো তোমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা আমার সিলেবাসের প্রশ্ন, এটা করা আমার পক্ষে সম্ভব এবং এটা বুয়েট বা ডিইউতে আসার লেভেলের প্রশ্ন, সেই ধরনের ম্যাথগুলো ঘাটতে পারো। এর থেকে উপরে যাওয়ার কোনো দরকার নাই। সো যাদের কাছে এখন মনে হচ্ছে যে ভাই এটা যে আমার লেভেলের প্রশ্ন, আপনি কেমনে বুঝলেন? তারা প্রশ্নটা পড়ে দেখলেই বুঝবা। তোমার কাছে সরাসরি বলের ইকুয়েশন দেওয়া আছে, দেখো বলের ইকুয়েশন দেওয়া আছে এবং সেই বলটা দিয়ে আমি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছি সেটাও দেওয়া আছে। আমাকে জাস্ট জিজ্ঞেস করছে ওয়ার্ক ডানটা কত। সবাই জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এখান থেকে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এক্সট্রা দেওয়া আছে 0 থেকে এল পর্যন্ত। করো ইন্টিগ্রেশনটা, তাইলেই হয়ে যাচ্ছে। সো এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে 0 থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেশন। তো এইটা এর থেকে সহজ ইন্টিগ্রেশন তো দুনিয়াতে হয় না। সো এ আর বি যেহেতু ধ্রুবক, এটা হচ্ছে এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স কিউব বাই 3। লিমিটটা বসাইতে হবে 0 থেকে এল। তাহলে 0 যখন বসাবো সব তো 0, সো 0-র পার্টে কিছু আসবে না, শুধু এল এর পার্টেই আসবে। তাহলে এল এর পার্টে হচ্ছে এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3। শেষ। সো কোথায় আছে দেখো, এটা আছে সি নাম্বারে। সো বুঝতেই পারতেছো যে ম্যাথটা খুবই সোজা এবং যেই মেনে হয়তো অনেকেই এটা পারছিল ওই বছর। সো তোমরা এরপরে এই জন্য এটা ডিইউ এবং আইইউটিতেও পারছো, কারণ এটা তোমার লেভেলের প্রশ্ন এবং যেই মেনেটা আগে করছে। সো যদি কখনো আইআইটি প্রশ্ন ব্যাংক ঘাটতে মন চায় ঘাটতে পারো, বাট এলিয়েন লেভেলের ম্যাথ দেখার দরকার নাই। দেখবা তোমার লেভেলের কোন ম্যাথগুলো আছে যেগুলো তুমি পারতে পারো, সেই ম্যাথগুলো দেখে একটু প্রস্তুতি নিতে পারো, কারণ সেগুলো মাঝে মধ্যে বাংলাদেশেও রিপিট হয়ে যায়। হোপফুলি আজকের ক্লাসে যা যা করেছি সবকিছুই বুঝতে পারছো। এন্ড উইথ দ্যাট আজকের ক্লাস শেষ হয়ে গেল। কাজ ক্ষমতা শক্তির একটা 4 চ্যাপ্টার লম্বা জার্নি এবং 4 ক্লাসের লম্বা জার্নি এবং 2 ক্লাসের অ্যাডভান্স কন্টেন্ট আজকে শেষ করে ফেললাম। এই 6টা ক্লাস করলে আমার বিশ্বাস থাকবে যে কাজ ক্ষমতা শক্তি তুমি কোথাও আটকাবে না। তারপরও প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন সময়ে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখাটা খুব খুব বেশি জরুরি। অ্যাডমিশন যতটাই পড়াশোনার গেম, ততটাই স্বাস্থ্যের গেম এবং পড়াশোনাটা কম বেশি সবাই করতেছে। তুমি যদি মানসিক প্রেসার কম নিতে পারো এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে পারো, তোমার পড়াশোনাটা অটোমেটিক্যালি অন্যদের থেকে ভালো হবে এবং তুমি আরেকটু নিজের প্রস্তুতিতে আগায় যাবা। হোপফুলি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার কোন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।